প্রিয় দর্শক, আমি সময় ইসলাম ম্যাট্রোসাম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুটা যদি এভাবে করি যে তিনি বললেন আছে, তবে যতটা আছে রঙিয়ে, রঙের মোড়কে ফুলিয়ে ফাঁপিয়ে, বানোয়াট মিথ্যা বলে যতটা বলা হচ্ছে ততটা আমার নেই। আর এটা বলছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কেন বলছেন? কারণ একটি খবরের কাগজ সাম্প্রতিক সময়ে তার বাদশাহী সাম্রাজ্য আছে বলে যে খবর প্রকাশ করেছে সেটা নিয়েই চলছে টানাপোড়েন। আর এই টানাপোড়েনের একটা শেষ দেখবার জন্যে যিনি আবার দাঁড়িয়ে গেছেন তাকে আপনারা সকলেই চেনেন। পরিচয় করিয়ে দিলে নিশ্চয়ই চিনবেন তিনিটা কে, এবং তিনি একজন সংসদ সদস্য। সংসদ সদস্য আমরা মনে করছি তিনি সংসদে এ বিষয়ে কথা বলবেন, কিন্তু সংসদ সদস্য যাত্রা করেছেন কোন পথে? এর বিচার চাইতে, অনুসন্ধান করতে দুদকের পথে। সুতরাং আজকে আমরা টু দ্য পয়েন্টে কথা বলবো যে বিষয় নিয়ে। দর্শক, আপনারা যারা এতক্ষণে ইতিমধ্যে জয়েন করেছেন তারা বুঝতে পারছেন বিষয় হচ্ছে এমপির দুদক যাত্রা। সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি, স্বতন্ত্র হিসাবে তিনি বিজয়ী হয়েছেন হবিগঞ্জ ৪ আসন থেকে। আছেন খুরশিদ আলম খান, মুখ্য আইনজীবী দুদক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার সুমন, আপনাকে স্বাগত। আমরা আপনাকে প্রথম পেলাম আপনি এমপি হওয়ার পর, কিন্তু সবচেয়ে বড় কথা আপনাকে আর কোনোভাবে পরিচিত করিয়ে দেব না। আপনি ইতিমধ্যে সকলে সারা পৃথিবীর কাছে আপনি পরিচিত। কিন্তু আমার কথা হচ্ছে আজকে আপনি সবসময় প্রতিবাদ করেন, মানুষের জন্য কথা বলেন। আপনি মানুষের জন্য কথা বলতে বলতেই মানুষের নেতা হয়েছেন, সংসদে চলে গিয়েছেন। কিন্তু আজকে আপনি যে বিষয়ে আবার দুদকের দিকে যাত্রা করলেন, অর্থাৎ দুদকে গিয়ে আবেদন করলেন, সেটা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির সাহেবের যে অগাধ সম্পত্তির কথা খবরের কাগজে, একটি খবরের কাগজে বেরিয়ে হয়েছে, সেটি নিয়ে অনুসন্ধানের জন্য আপনি দুদকে আবেদন করেছেন। কিন্তু কথা হয়েছে বেনজির সাহেব কিন্তু ফেসবুক থেকে, এবং আমরা দেখেছি আপনি দেখছেন টেলিভিশনে, উনি একটা এটার স্টেটমেন্ট দিয়েছেন। আমার প্রশ্ন, বেনজির সাহেব জানিয়েছেন এটা মিথ্যা, বানোয়াট, কোনোটাই সত্য না, রং চড়ানো, মোড়কে বাঁধানো। কিন্তু স্বপ্রণোদিত হয়ে উনি যে স্টেটমেন্ট দিলেন তার এগেনস্টে কিংবা এটা সত্য মিথ্যা যাচাই না করে আপনি কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে দুদকের কাছে অনুসন্ধান করতে বললেন? আমার এই দুদকে এমপি হিসাবে প্রথম যাওয়া, আর এমপি হওয়ার আগে, এর আগেও মনে হয় আমি অন্তত 10 থেকে 12 বার গিয়েছি। আমি সালাম মুর্শিদ সাহেবের মামলায় গিয়েছি, আমি অসংখ্য মামলায় গিয়েছি। অনেক জায়গায় দুদক আপনারা ব্যবস্থা নিয়েছেন, অনেক জায়গায় আমাকে সুপ্রিম কোর্টের বা হাইকোর্ট বিভাগের ইন্টারফিয়ারেন্সের পরে ওনারা ব্যবস্থা নিয়েছেন। কারণ প্রশ্ন হচ্ছে গিয়ে যে পত্রিকা একটা রিপোর্ট করলো, রিপোর্টে অগাধ সম্পদের কথা বললো, তো পত্রিকা তো আর রিপোর্ট করে হচ্ছে কি হাওয়ার উপর না। আর একজন সাবেক আইজিপি, আপনি কি জানেন যে একজন আইজিপির বিরুদ্ধে, সাবেক আইজিপির বিরুদ্ধে একটা পত্রিকা রিপোর্ট করতে গেলে আপনি মিনিমাম একটা এভিডেন্সিয়াল জিনিসপত্র না থাকলে কিন্তু করা যায় না। যে কারণেই এই রিপোর্টটা এখানে আসুক, তো এই রিপোর্টের বিপরীতে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বলছেন যে আছে, তবে এগুলা ফুলিয়ে ফাঁপিয়ে আমাকে ভিকটিম করা হয়েছে। বা এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি ডিনায়াল দিলেই কি অভিযোগের সমাপ্তি হয়ে গেল? আর এতদিন পর্যন্ত প্রশ্ন হচ্ছে কি 31 তারিখে রিপোর্ট ছাপা হলো, এতদিন পর্যন্ত কেউ কোনো কথা বলছে না। প্রশ্ন হচ্ছে কি আমি কিন্তু বলছি না যে উনি দুর্নীতি করেছেন বা এগুলা করেছেন, আমি কিছুই বলছি না। ব্যারিস্টার সুমন, সাবেক আইজিপি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলছেন যে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। আচ্ছা, পৃথিবীর উনি তো হচ্ছে কি তার বিরুদ্ধেই অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ থাকে ওনার বক্তব্য আমাদের জন্য নিষ্প্রয়োজন। কারণ হচ্ছে কি উনি সবসময় বলবেন পৃথিবীর যত অপরাধী আছে আমি নির্দোষ, এটা তো আপনারা জানেনই কমন। আচ্ছা, উনি নির্দোষ হইলেও উনি বললেন নির্দোষ, এ তো আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে গিয়ে যারা এইটা দোষ নির্দোষ নিরূপণের দায়িত্বে যে প্রতিষ্ঠান থাকবে তারাই তো ক্লিয়ারেন্স দিবে। এনওসি কারা দেয়? তো এখন হচ্ছে গিয়ে আমাদের যারা হচ্ছে গিয়ে তদন্ত করবে, ইনকোয়ারি করবে, করে রাইট রং হোক, এই ইনস্টিটিউশনের প্রতি আমাদের বিশ্বাস থাকুক না থাকুক, কিন্তু দায়িত্বপ্রাপ্ত তো ওনারা। আর এই পত্রিকার রিপোর্টটা কি আসলে? পত্রিকার রিপোর্টটা হচ্ছে কি একটা সোর্স অফ ইনফরমেশন দুদকের জন্য। তো আমার কথা হচ্ছে যে দেখেন, এই প্রায় মাসখানেক হয়ে যাচ্ছে, বাংলাদেশে কি কেউ কথা বলবে না এগুলা নিয়ে? আর দুদক তো প্রথম দিনেই এটার ব্যাপারে কথা বলার কথা, কিন্তু ওনারা বলবেন যে আমরা তথ্য যাচাই বাছাই, ওনাদের যে কিছু স্টেরিওটাইপ কথা আছে দুদকের, এগুলো আপনার মুখস্থ করা আছে নিশ্চয়ই, যে আমরা যাচাই বাছাই করে দেখছি, আমাদের কমিশনে আমরা পাঠাবো। আর এই সব প্রক্রিয়ার কথা যখন বলবে তখনই আপনি বুঝবেন যে দুদক কিন্তু ধরেন এই যে এদের যে এনফোর্সমেন্ট টিম আছে, এরা কিন্তু কিছু কিছু জায়গায় না বলেই চলে যাচ্ছে, গিয়ে তাদেরকে হাতে নাতে ধরতেছে। কিন্তু হাতে নাতে ধরতেছে যাদের, তারা অনেক ছোট। আর বড়দের ব্যাপারে, বড় আসলেই দুদক কি বলে জানেন, যে আমরা যাচাই বাছাই করব, আমরা দেখব।
কিন্তু যিনি পুলিশের সাবেক আইজিপি, একটা ক্ষমতার চেয়ারে যখন থাকেন একটি মানুষ, তখন তিনি অনেক বড়, কিন্তু তিনি তো এখন ক্ষমতা নেই, তাহলে তাকে আমরা কেন বড় বলছি? আমরা কি এই কারণে বলছি মরা হাতিও লাখ টাকা? এখানে একটা বিষয় দেখেন, মানুষ যখন একটা চেয়ারে বসে, এই চেয়ারকে যদি সে অপব্যবহার করে, সে চেয়ার থেকে যাওয়ার পর ওই অপব্যবহারের যে এই ফ্রুটস, এই ফ্রুটসটা নেওয়ার পর সে একটা চেয়ারের চেয়েও বড় হয়ে যায়। থাকুক বা না থাকুক, তার ক্ষমতা বলয় এত বেশি হয় যে প্রতিটা মানুষই তো কিছু ছাত্র রেখে যায়, প্রতিটা টিচার কিন্তু তার কিছু আদর্শের ছাত্র রেখে যায়। তার মানে তাহলে দুদকের অনীহাটা কিংবা পিছু টানটা কিংবা কোনো আগুনে কোন আগুনে হাত দিবে, কোনটাতে পুড়বে না, কোনটাতে ছাই হয়ে যাবে, সেটা কি দুদক অনুসন্ধান কি তাহলে বেছে বেছে করে? আমি তো প্রথম থেকেই বলছি, আমার আজকে স্টেটমেন্টে আপনি দেখছেন যে দুদক, আমার কষ্টটা কোথায়। আচ্ছা, আমি এমপি হিসেবে আমার কেন যাওয়া লাগলো দুদকে? আপনি তো সংসদে কথা বলবেন, আপনি কেন দুদকে যাবেন? আমি এমপি হিসেবে যাওয়া, আমি কিন্তু নাগরিক হিসেবে আমি যেতে বাধ্য হইছি, কারণ তদন্ত তো আর সংসদ করবে না, ইনকোয়ারি তো সংসদ করবে না, বিচার তো সংসদ করবে না, আওয়াজ তুলবে সংসদে হচ্ছে কি আমরা এই কথাগুলো তুলতে পারবো। কিন্তু দুদকের সমস্যাটা কোথায় জানেন? দুদকের সমস্যা হচ্ছে কি, দুদক নিজে নিজে স্টার্ট নেয় না, মানে অন্য কেউ জ্বালিয়ে দিলে জ্বলে ওঠে, ধাক্কা দিতে হয়। আমাদের ওই যে গাড়ি পুরাতন হইলে দেখছেন না কিরকম হয়, আপনি যে গ্রামে, জানি না আপনি ছিলেন কিনা, যে আমার বাবার ওই রকম একটা গাড়ি ছিল, তো ওইটা ওই যে ওই অনেকদিন আপনি পুরান হয়ে গেলে স্টার্ট নেয় না নিজে নিজে, তখন 2-3 জন সবসময় রেডি রাখতে হয় যে এই গাড়ি যখন চালা শুরু করতে হবে তখন 2-3 জন আইসা পিছনে ধাক্কা দেয়, এটা নিয়ম হয়ে গেছে। ধাক্কাটা দিয়েছেন আজকে দুদকে? আর দুদকের যে বিষয়টা আজকে দুদককে ধাক্কা দিয়েছেন, যেটা দিছি এটা হচ্ছে কি স্বাভাবিক নিয়মে তাদেরকে আমরা বলছি যে আমরাও আপনাদের সাথে আছি, আর দুদককে তো আপনি একা একা দুষতেও পারবেন না। হঠাৎ করে কেউ এই দেশে ইমাম সাহেব একটা প্রতিষ্ঠান হয়ে যায় না, কারণ একটা প্রতিষ্ঠানের অনেকগুলো লিমিটেশনস থাকে। এখন দুদকরে তো আমরা তাও কথা বলার সুযোগ পাই, দুদকরে আমরা বকাঝকা করার সুযোগ পাই, কিন্তু যারা আরো বড় বড় জায়গায় এগুলা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বকাঝকা দেয় দুদকরে। কিন্তু দুদক যাদেরকে ভরসা করার কথা, দুদক যাদের কাঁধে মাথা রেখে সান্ত্বনা পাওয়ার কথা, তারা কি সান্ত্বনা পান? একটু খুরশিদ আলম সাহেবের কাছে যাই, মুখ্য আইনজীবী দুদক। আপনি শুনলেন এতক্ষণ আপনাদেরকে একটা ধাক্কা আবার দেওয়া হয়েছে, প্রায় মাঝে মাঝে উনি ধাক্কা আপনাদেরকে দেন, আপনাদের ঘুম ভাঙে। এবারের ধাক্কায় কি ঘুম ভাঙবে? প্রশ্ন হচ্ছে, উনি একটা কিন্তু লাস্টে কথা বলেছেন, আপনারা কখনো একা একা জ্বলে উঠেন না, কেউ জ্বালিয়ে দিলে তখন জ্বলেন, এই পেছন থেকে জ্বালাই কারা বলেন? এটাই প্রশ্ন, যে আপনারা একা একা জ্বলেন না, যতটুকু জ্বলেন বেছে বেছে জ্বলেন কেন? জি, এটা আপনাকে ধন্যবাদ। দেখুন, সুমন সাহেব কিন্তু প্রথমেই বলেছেন দুদক কিন্তু একা একা অনেক কাজ করছে, এবং কিছু কিছু কাজ ছোট ছোট ব্যাপারে কাজ করেছে। দেখুন, এই যে ছোট বড় বলে কিছু না, দুর্নীতি দমন কমিশন আইনে ছোট বড় বলে কিছু নাই, এবং আমাদের আর্টিকেল 27 অফ দি কনস্টিটিউশন, সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। ছোট দুর্নীতি, বড় দুর্নীতি, আপনি ডিসক্রিমিনেশন করার কোনো স্কোপ নাই। না, ছিচকে চুরি আর ডাকাতি আর খুন অপরাধ তো আলাদা না। শুনেন, দুর্নীতি দুর্নীতি, আপনি যদি 1 টাকা ঘুষ খান সেটা ঘুষ, আপনি 1000 কোটি টাকা খেলেও সেটাও ঘুষ। কিন্তু 1000 কোটি টাকা আপনারা এড়িয়ে যান, অল্প কোটি টাকা শত একটা এক্সাম্পল দেন, আমরা এড়িয়ে গেছি, একটা এক্সাম্পল দেন আপনি। আপনারা আচ্ছা শুনেন, জাস্ট a minute। তাহলে 1 মাস হলো এই বেনজির সাহেবের ঘটনাটা আপনারা আমলে কেন নিলেন না? এস আলম সাহেবের কি হলো তাহলে? রাখেন, আপনি রাখলাম বলেন। আপনার বেনজির সাহেবেরটা তো 20 দিন হয়েছে মাত্র, 31 তারিখ, মানে কতদিন হলে তাহলে নজরে আসতো? দেখুন, 20 বছর। যেই বছর, মানে যেই দিন পত্রিকায় খবর ছাপা হয় সেই দিনই একটি পত্রিকা দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হকের একটা ইন্টারভিউ নিয়েছেন, এবং সেখানে উনি বলেছেন ব্যক্তি আমাদের কাছে মুখ্য নয়, যেই ডাটাগুলি যদি আমাদের কাছে আসে, আমরা যদি সেটা বাদ বিচার করে যদি মনে করি যে এটা আমাদের তফসিলভুক্ত অপরাধ এবং এটা আমরা করতে পারি, আইনে আমাদের ক্ষমতা আছে, আমরা অবশ্যই করব, ব্যক্তি এখানে মুখ্য না। সেই দিনের পত্রিকাতেই কিন্তু জহুরুল হক সাহেবের ইন্টারভিউটা আছে, কাজে আপনি দুদক অত্যন্ত ট্রান্সপারেন্ট। আর 20 দিনের মধ্যে তো আপনি এখানে আপনারটা একটা জিনিস আপনার যাচাই করতে তো সময় লাগে। নিউজ পেপারগুলো প্রত্যেক দিনই যখন একটা নিউজ আসে, সে কাউন্টার পেপারে তো এসেছে একটি না, বেশ কটা, তারপরে সে তো অনেকগুলোতে না একদিন আসেনি, পরপর 2-3 দিন কিছু সিরিয়াল এসেছে। প্রত্যেকটা জিনিস তো আমাকে কম্পাইল করে দেখতে হবে, এবং দেখার পরে নিজে একটা দুদক সিদ্ধান্ত নিয়ে সুমোটো প্রসিড করবে। ওনার আবেদনটা আমাদের আজকে যে অনুসন্ধান করার জন্য উনি আবেদন করেছেন, সেটা করার আগেও এই পত্রিকায় যে ঘটনা আসলো বেনজির সাহেবের এই সম্পদ সম্রাজ্য নিয়ে, সেটা কি আপনারা আমলে তখন নিয়েছিলেন নাকি? না, দেখুন, পত্রিকার আসছে তো 31 তারিখ, 20 দিন হলো। হ্যাঁ, 20 দিন হলো। ওই 20 দিনের মধ্যে কোন ধরনের আপনাদের নজরদারি কি ছিল? আপনার তো রেজাল্ট শুনতেই তো 2-3 মাস মিনিমাম লাগবে। একটা জিনিস
একটা তথ্য জোগাড় করা তো চারটিখানি ব্যাপার মানে কিন্তু ওই রিপোর্টগুলো আপনারা আমলে নিয়েছিলেন? অবশ্যই অবশ্যই, হোয়াই নট। নাকি ব্যক্তি সুমন যখন গেল সেটাকে গুরুত্ব দিচ্ছেন? না না না, ব্যক্তি সুমন যখন গিয়েছে, একজন স্পিরিটেড পারসন, উনি যখন একটা দরখাস্ত দিয়েছে, সেটা আমরা অত্যন্ত ওনাকে স্বাগত জানাই এবং ওনার জিনিসটা আমরা গুরুত্ব সহকারে নিই। শুধু ব্যারিস্টার সুমন বলে কথা না, যে কোনো ব্যক্তি, ইভেন কি নাম প্রকাশে অনিচ্ছুক কোনো ব্যক্তি যদি দরখাস্ত দেয়, সেই দরখাস্তের মধ্যে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, অবশ্যই সেটা দুর্নীতি দমন কমিশন খুবই গুরুত্ব সহকারে নেয়। তাহলে এখন এই বিষয়টি নিয়ে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, সেটিতে আপনাদের অগ্রগতিটা কি? না দেখুন, কিছু আইনি প্রক্রিয়া আছে, বিধি। উনি তো বললেন স্টেনোটাইপিস্ট সাহেব আমরা কথা বলি, আমরা তো কথা বলি আইনের দ্বারাই, বিধি দ্বারা। বিধির বাইরে আমরা কথা বলতে পারি না, আইনের বাইরে কথা বলা যায় না। এবং আইন বিধির যদি আমি বাইরে যাই, যে কোনো একজন ব্যক্তি এসে হাইকোর্টে বলবে যে উনি বিধি ভঙ্গ করছেন। এই বিষয়টাতে আপনাদের অনুসন্ধান করার কোনো আছে, দেখুন মনোবৃত্তি আছে? এটা যখন উনি যখন একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন, ওই অ্যাপ্লিকেশনটা যে কোনো ব্যক্তি যখন একটা অ্যাপ্লিকেশন ওখানে দাখিল করে বক্সে ফেলে, সেটা উঠিয়ে যাচাই বাছাই একটা টিম আছে, যাচাই বাছাই টিমের কাছে যায়। যাচাই বাছাই টিম এটা যাচাই বাছাই করে ওনার একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা যায় বিফোর দ্য কমিশন সেই যাচাই বাছাই রিপোর্টের ভিত্তিতে তার সিদ্ধান্ত জানায় এটা অনুসন্ধানের জন্য নেওয়া হবে কি না। আরেকটা জিনিস আমি জানতে চাই, কিন্তু বড় বড় এই ধরনের ঘটনাগুলোকে যখন আপনারা হ্যান্ডেল করেন, তখন এই জিনিসগুলো আপনারা, মানে আমি বড় বড় খোলাসা করে কথা বলে অত রাগ ডাক করে বলতে পারি না, আমরা যখন দেখি রাজনৈতিক বিষয়গুলো আসে বিরোধী পক্ষ, তখন আপনারা যতটা একদম তড়িৎ গতিতে যান, কিন্তু এই ধরনের ঘটনাগুলো আসলে ততটাই কি দ্রুত গতিতে আপনারা যান, নাকি আপনারা চুপসে যান, ভয় পান, পিছু হটে আসেন, চাপ আসে? শুনেন, আমি আসে বলছি, কিন্তু দুদকে চাপ বলে কিছু নাই, দুদকে চাপ বলে কিছু নাই। গাড়ি যখন কেউ ধাক্কা দেয় পিছন থেকে, তখন তো সে চাপ করতেই থাকে। এটা সুমন সাহেব একটা উপমা দিল আর কি। উনি তো এটা কি সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক না, অবশ্যই সঠিক না। কারণ দুর্নীতি দমন কমিশন তার আইন বিধির আওতার বাইরে সে কোথাও যেতে পারবে না। এখানে ধাক্কা দেওয়ার কোনো প্রভিশন নেই। কিসের ধাক্কা দিবেন আপনি? এখানে ফেস টু ফেস কাজ হচ্ছে। একটা কমিটির 2 সদস্য যাচাই বাছাই কাজ করছে, করার পর ওনার রিপোর্টটা যাচ্ছে ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, উনি সেটা এক্সামিন করছেন। উনি নিজে একজন আইনজীবী, উনি একজন সংসদ সদস্য, উনি একজন প্রতিষ্ঠান, রাষ্ট্রের এত বড় প্রতিষ্ঠান সম্পর্কে কেন বলবে যে না বুঝে কথা বলছে, ধাক্কা দেওয়ার কিছু নয়, শক্তিশালী কেন বলবেন? উনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, উনি পাবলিকের ভাষায় কথা বলেন। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক। আমাকে একটু যে বলতে হয় শুধু স্যার, আমি শুধু আপনার সাথে দুদকের সাথে পুলিশের সম্পর্কটা দেখেন, এত নিবিড় সম্পর্ক। একটা ভাইরাল একটা ইস্যু আছে যে পুলিশের বিচার করতে গিয়ে দুদক নিজেই এইটার সাথে জড়িয়ে গিয়ে 2 জনই জেলে। এটা আপনার মনে আছে কিনা? যে দুদকের একজন ডিডি মনে হয় না ডিরেক্টর ওই পুলিশ মিজান সাহেবের বিচার করতে গিয়ে 2 জনই এমন সংসার পাতলেন যে বিচার তো দূরের কথা, পরে উনাদের বিচারে দুদকের বা সবাই মিলে করা লাগছে। আচ্ছা, এটা আমি একটু রিপ্লাই দিই। এখন বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে গিয়ে দুদক কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা রেফারেল সেন্টারের মতো, যে কাশি হইলে গেলে বলে যে এই সাধারণ যে ওষুধগুলো নাই, আর যখন আপনার নিউমোনিয়া হয় তখন বলে যে আমাদের এখানে এই চিকিৎসা হবে না, আপনি একটু অন্য জায়গায় ব্যবস্থা করেন। মানে আপনি বুঝতে পারতেছেন যে কাশি হইলে বলে ওষুধ নাই, যে এত ছোট মামলা দুদকের এত সময় নাই, আর যখন বেশি বড় হয় তখন ওই আমাদের এলাকার হসপিটালের মতো। দুদকের পাইলট কি দুদক না, স্টিয়ারিং কি তাদের হাতে নাই? না, দুদকের যে স্টিয়ারিং যদি থাকতো, দুদক যা করতেছে প্রশংসা করার মতো। এখন হচ্ছে কি যে যাই দেয় বলেন, মনে করেন আমরা তো খুবই নিরীহ বা গরিব টাইপের মানুষ, মানে দুদকের হিসাবে বলছি, দুদক আমাদেরকে যা দেয় তাতেই আমরা খুশি, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে তা দেওয়ার কথা ছিল না। তারপরেও আমরা তো বলি যে দুদক কাজ করে, কিন্তু ওই সব জায়গাগুলোতে কাজ করার মতো অবস্থা দুদকের খুব প্রেসার দিতে হয়। কোন সব আমি বলছি, ধরেন এই যে ইস্যুটা 20 দিন বললেন স্যার, যে 31 তারিখে রিপোর্ট আসলো, 20 দিন হয়ে গেল, যাচাই বাছাই চলছে। আচ্ছা, আমরা কিন্তু নাগরিক হিসাবে ওনাদের কাছ থেকে আশা করি নাই যে আপনারা বলবেন যে এই 20 দিনের ভিতরে আমরা ইনকোয়ারি করে ফেলতেছি। আমরা জানতে চাচ্ছিলাম যে একটা সলিড একটা কথা ওনারা বলবেন যে আমরা এটা আমলে নিয়েছি, নিয়ে আমরা এটার উপর কাজ করতেছি, খুব শিগগির আমাদের জানিয়ে দেওয়া হবে যে এই বিষয়ের রেজাল্টটা কি। তাহলে তো আমার মতো লোকেরা যাওয়া লাগে না। আপনি দেখেন 20 দিন হয়ে গেছে, ওনাদের ওই যে স্টেরিওটাইপ কথাবার্তা, প্রসেস আছে, আইন আছে, পদ্ধতি আছে,
আপনি এগুলা কিছু সরকারি কথা আছে আপনি শুনেন, আমার শুনলে আমার মানে মনে করেন যে জ্বলন শুরু হয় আমার পুরা। এই দেখবেন হাত এইভাবে রেখে যে আমরা একটু কাজ চেষ্টা করছি, আমরা করব, এইগুলা দিয়ে একটা দেশ চলতে পারে না। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কখনো এইভাবে কথা বলে না। জননেত্রী শেখ হাসিনা কিন্তু কখনো এই হাত পাত এইভাবে দিয়ে আমরা দেখছি আমরা দেখবো এগুলা বলে না। জননেত্রী এবং উনিও কিন্তু সরকারের পার্ট। ওনারা আপনি কখনো এরকম হাত দিয়ে কাজুমুজু করতে দেখছেন? জীবনও পাবেন না। শি ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। উনি বলবেন যে ওনার হাত যদি শক্ত থাকে, নত যেন না থাকে, তাহলে ওনাদের সরকারি কর্মকর্তারা কাচুমাচু কেন থাকে করে? কারণ হচ্ছে কি জানেন, কারণ ডিফারেন্স দুইটা। কি? মাননীয় প্রধানমন্ত্রীর আর হারানোর কিছু নাই, পাওয়ারও কিছু নাই। আর যারা কাচুমুচু করে এরা অনেক কিছু পাইছে এবং এটা কোনোভাবে হারাইতে চায় না। এই কারণে এই হাতে কাচুমাচু টাচু করে কোনো রকম জি এরা চায় যে রিটায়ারমেন্টটা পর্যন্ত যায়, এর ভিতর তো ফ্ল্যাট ট্যাট সব হয়েই যাচ্ছে। ওই নানা ধান্দায় গিয়া এরা একেবারে 12টা বাজাই দিতেছে। এখন ধরেন এতে কি হবে? খুব লাভ হবে মনে করেন? বেশিরভাগ সরকারি যারা এইসব 2 নাম্বারই করতেছে তারা এই কোলেস্টেরল এবং ডায়াবেটিসে অর্ধেক মারা পড়বেন। আচ্ছা, এই যদি অবস্থা আমার স্যারের অবশ্য নাই, যদি আইনজীবী হিসাবে ইনকামটা বৈধ কি নাই সেটা উনি জানে। কিচ্ছু নার কথা না, সবচেয়ে বড় কথা আছে আপনারা হাতটা কাচুমাচু করে নতজানু হয়ে বসে থাকেন। এটা অন্তত আমি স্যারকে বলি, আমি বলছি যে স্টাইলটা মানে এটা আপনাকে বলেনি, না এটা দুদকের জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা যাক, স্যার তো দুদকের পক্ষে ডিনায়াল দিবেন। না না, এটা আমি দুদকের জন্য না পক্ষে ডিনায়াল দিচ্ছি না। সুমন সাহেব আপনি দেখেন কতগুলো ট্রায়াল হলো। একটু আগে যে আপনি বাসির সাহেবের কথা বললেন, সেই মামলায় একজন ডিআইজি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির মামলায় তার সাজা হয়েছে এবং সেই সাজা হাইকোর্ট পর্যন্ত বহাল থেকেছে। আমার জানা মতে বাংলাদেশের এই পর্যন্ত ডিআইজি লেভেলের কোনো কর্মকর্তা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়নি এই হাইকোর্ট পর্যন্ত। তো কাজেই আপনি কাচুমাচু বলছেন, আমি বুঝতেছি না এই ধরনের কি ধরনের ভাষা। না এটা একেবারে ক্লিয়ার স্যার, শুনেন জনতার ভাষা, এটা জনতার ভাষা স্যার। আমি তো জনতার ভাষা কথা, হ্যাঁ অবশ্যই জনতার ভাষা থেকে কাচুমাচু। শুনেন একটা বিষয়, আমি আমার তো শেষ হলো না। আচ্ছা স্যার, জনতার এমপি, আপনারা জনতার বডি ল্যাঙ্গুয়েজ স্যার একটা বিরাট জিনিস স্যার। না না, বডি ল্যাঙ্গুয়েজটা একটা বিরাট জিনিস। একজন ব্রুকরেট যখন কথা বলে, একজন আমলা যখন কথা বলে, তার নিজস্ব কিছু স্টাইল থাকে, ধরন থাকে। আপনি যখন কথা বলেন, ম্যাম যখন প্রিজাইড করেন, তখন নিজস্ব আপনার একটা ধরন থাকে। আমি যখন কথা বলি আমার একটা ধরন থাকে। এই যে সুমন সাহেব যেটা বললেন, উইথ ডিউ রেসপেক্ট, একজন ব্রুকরেট যখন কথা বলে তার স্টাইলে কথা বলে, সেটাকে আপনি কাচুমাচু স্যার অ্যাবসলিউটলি। আমার এখানে একটা বিষয় আছে। হ্যাঁ বলেন। ব্রুকরেটদের যখন কথা বলেন, তারা কথা বলার স্টাইলের মধ্যে আমার কোনো আপত্তি নাই। কমপ্লিটলি ব্রুকরেটরা যেভাবে কথা বলবেন, শুদ্ধ করে কথা বলবেন, স্পেসিফাই করে কথা বলবেন, স্পেসিফিক করে কথা বলবেন। কিন্তু ব্রুকরেটদের সবাই আপনি দেখবেন কথা বলার মধ্যে যখন আপনার মধ্যে কোনো ধরনের 2 নাম্বারই থাকবে, তখন বডি ল্যাঙ্গুয়েজটা হয় কি, বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন আপনি ক্লারিটি একটা বিষয় আছে। ধরেন আমি কিন্তু বলছি না, স্ট্যাটাস কিন্তু ভিন্ন। আপনি যখন একজন অফিসার অফ দ্য কোর্ট হবেন, আপনি যখন অফিসার হবেন, তখন আপনার পড়াশোনা, আপনার আপব্রিঙ্গিং সবই কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা কিন্তু স্যার কমপ্লিটলি ডিফারেন্ট। আমি এই জায়গায় টাচই করি না, এটা হবে। আমাদের ডিসি সাহেবের যেরকম বসার ভঙ্গি থেকে শুরু করে আমরা এগুলো দেখি যে পুরা ঠিক আছে, কিন্তু স্যার কথা বলার স্টাইলটা স্যার আপনি চোখ দেখলেই বুঝতে পারেন না স্যার। না দেখুন, আপনি চোখ দেখলেই দেখবেন ওসি সাহেবরা আসামিদের চোখ দেখলেই বুঝতে পারে যে এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ। আর এগুলা এই যে সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ আপনি কভার করতে পারবেন না। কিন্তু আমি প্রসঙ্গে আসব। একটা সেকেন্ড, এই সুমন সাহেব আপনি যে বললেন ওসি সাহেব আসামির চোখ দেখলেই বুঝতে পারে, এই ধরনের বিচার ব্যবস্থা আমাদের দেশে না। স্যার বিচার ব্যবস্থার কথা বলছি না, দিস ইজ সাইকোলজিক্যাল বিষয়। একজন ওসি সাহেব যখন ইনভেস্টিগেশন করে, যখন সে একটা ডিটেকশন করে, আইডেন্টিফাই করে একটা অপরাধ, তখন তাকে অনেকগুলি জিনিস কগনিয়েন্স, অনেকগুলি জিনিস আমলে নিতে হয়। এখন তার চাহনি, তার পারসেপশন, তার ধারণা, সেটা আমার কাছে মেটেরিয়াল না। আমার কাছে যেটা মেটেরিয়াল সেটা হলো উনি ডিটেকশন করে যে জিনিসটা ফাইন্ড আউট করছে, দ্যাট ইজ দ্য ভাইটাল। আচ্ছা, আমি এখন একটু প্রসঙ্গে আসি। আপনাদের ব্যাখ্যা হয়ে গেছে আমলাদের বডির ভাষা, জনপ্রতিনিধির বডির ভাষা কি। হ্যাঁ, কিন্তু যেটা জানতে চাই, আমি আসবো আপনার কাছে। সুমন, যেটা জানতে চাই, আপনি দুদকের কাছে বেনজির সাহেবের অনুসন্ধানের জন্য আবেদন করলেন। এই যে আবেদন করলেন, দুদক কতটা তৎপর হবে, তার সক্ষমতা দেখাবে, এখানে আপনার কতটুকু ভরসা আছে? আপনি আজকে বলেছেন দুদক যদি অনুসন্ধান না করে আপনি উচ্চ আদালতে, হাইকোর্টে যাবেন। আর একটা প্রশ্ন সাথে জুড়ে দিচ্ছি, পরেরটা, যে পুলিশের একজন সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে কিন্তু এই ঘটনার পরে 20 দিন কিংবা 19 দিন পরে ওনাকে বক্তব্য দিতে হয়েছে আত্মপক্ষ সমর্থন করে যে আমি এসব করিনি। এটাকে আপনি কি করে জাস্টিফাই করবেন? আর ওনার এই জাস্টিফাইয়ের মধ্য দিয়ে একটি পুলিশ প্রশাসনে কি বার্তা যায়? শুনেন, প্রশ্ন হচ্ছে গিয়ে যে উনি কতদিন পরে উনি লাইভ করেছেন, লাইভ করে উনি ডিনায়াল দিয়েছেন, কিন্তু একবারও আমি কোথাও বলতে শুনি নাই যে আমি ব্যবস্থা গ্রহণ করব।
আইনি ব্যবস্থা নিব, যে আমার বিরুদ্ধে এই ধরনের কথা হবে আমি আইনি ব্যবস্থা নিব, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ওনার যে বক্তব্যটা আমার কাছে ইম্যাটেরিয়াল। কিন্তু আমি আজকে যে দুদকে গিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, স্টেটমেন্টটা দিয়েছিলাম যে ওনার এইটা যদি ফেয়ার ইনকোয়ারি না হয়, আমরা কিন্তু এখনই ওনাকে বলছি না যে উনি করাপ্টেড, না হলে হবে কি? বেনজির আহমেদ উনি হবেন যারা অসৎ অফিসার আছেন তাদের জন্য আইডল হয়ে যাবেন, আর সৎ অফিসার যারা তারা ফ্রাস্ট্রেটেড হবে। তারা বলবে, ধরেন আমার থানার ওসি, আমার 2 জন ওসি মেনটেন করা লাগে 2 উপজেলায় 2 থানায়, আমার এসপি সাহেব একজনকে মেনটেন করা লাগে আমার এমপি হিসাবে। আমি যে আমার ওসি সাহেবরে বলবো যে ভাই একটু ভালো করে এই সুন্দরভাবে সেবা টেবা দিতে হবে বা এইসব টাকা পয়সা নেওয়া যাবে না, উনি যদি বলে আরে আপনি কি বুঝেন, আমার এই আইজি মহোদয় আমার ডিপার্টমেন্ট আমারে বদলি দেয়, আমার সুবিধা দেয়, আপনি তো কিছু দেন না, আর আমার ডিপার্টমেন্টটা কিভাবে চলছে আপনি দেখেন না, 1000 কোটি টাকার নিচে কোনো কথা চলতেছে, 1400 বিঘার নিচে কোনো কথা চলতেছে, তার আমি যদি 100 বিঘা জমি কিনি এটা কি এমন খারাপ হয়ে যায়? আপনি কিছুদিন আগে রিপোর্টে আপনি পাইছেন যে পুলিশের ওসি সাহেবদেরই কত জায়গায় এই আমেরিকাতে বাড়ি আছে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলা তো আমরা উৎসাহিত করতে পারি না কোনোভাবে। আমার তো পুলিশের বহু সৎ মানুষ আছেন যাদের কারণে এখন আমরা টিকে আছি, দুদকের অনেক সৎ মানুষ আছেন যাদের কারণে আমরা টিকে আছি। দুদকের একজন সৎ মানুষের সামনে আমি দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি নিজে আমি জানি যেটা, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যারা অসৎ তাদের জন্য যদি আমরা কথা না বলি, আপনি দেখেন সারা বাংলাদেশ এই আইজিপি মহোদয়ের বিষয়ে আইজিপি সাহেবের ব্যাপারে ঠান্ডা, কেউ কথা বলে না। বিএনপিও তো কথা, বিরোধী দল তারাও তো একটা আন্দোলনের ডাক দিতে পারে, এরা হচ্ছে গিয়ে যে এই একটাই কথা আমি সারাদিন বিএনপিরে শুনি যে গণতন্ত্র ফিরাই আনো আর আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও। তাহলে ইস্যু যেগুলা পাবলিক ইন্টারেস্টের ইস্যু, এগুলা ওরা কথা বলবে না। সরকার না হয় সরকারের সেফ সাইডে থাকার জন্য এগুলা করলো, কিন্তু যেগুলা পাবলিকের ইস্যু এইগুলা নিয়ে কেউ কথা বলে না। আপনি একাই সব কথা বলছেন। আমি সব আবারও আজকে যে কথা বললেন সে কথার পর মানুষের থেকে কিংবা উচ্চ মহল নিম্ন মহল থেকে বাহবা পেয়েছেন নাকি হুমকি দামকি পেয়েছেন? আচ্ছা, আবার সমস্যা হচ্ছে কি, আমি যাদের পক্ষে কথা বলি বা যে কথাগুলো একটা গ্রুপের পক্ষে যায় এরা আমার প্রশংসা করে, আর ধরেন আমি যদি কোনো ধরনের সরকারের কোনো বিরোধী এই লাইভ করি বা সরকারের কোনো অর্গানের বিরুদ্ধে লাইভ করি, তখন জামাত বিএনপি খুবই খুশি, হ্যাঁ ঠিকই বলছে ব্যারিস্টার সুমন খুবই ভালো। আবার আমি যদি সরকারের পক্ষে কিছু বলি, এ তো আওয়ামী লীগের দালাল, এমপি হয়ে গেছে, বড় দালাল, আওয়ামী লীগের দালাল। তো এগুলা হবে কি? প্রশংসা হচ্ছে কি আপনাদের চ্যানেলাই দেখেন, আমি যেখানে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি আপনার এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে সালাম মুর্শিদি সাহেবের সাথে কথা বলতে গিয়ে আপনি সহ আমরা একটা মামলা খেয়ে ফেললাম, 5 জন আসামি ছিলেন, আমিও মামলা খেলাম। পরে আপনার এই চ্যানেল আইতেই আমার বিবিসি বাংলা থেকে ডাকলো, আপনার চ্যানেল আই অথরিটি বললো কি যে ব্যারিস্টার সুমনকে এখন আর আনা যাবে না, কারণ একটা যন্ত্রণা। তাইলে এর মানে আপনারাও সেফ সাইডে থাকেন, সুবিধাজনক অবস্থায়। এখন আজকে যখন আমি আবার আমি আবার ভাইরাল, আজকে আবার যেহেতু এত বড় কাজ করছি, আপনারা আবার সুন্দর করে ভাইরাল হওয়ার জন্য কিছু করেন না, আবার ভাইরাল মানে না, আপনারা কি সুন্দর করে আবার দাওয়াত দিয়ে আনছেন। আমি ভাবছিলাম যে আবার শেষ মিনিটে আবার বলবেন কিনা যে এই লোক তো পরে আমরা চ্যানেলের জন্য ঝামেলা হয় কিনা। শুনেন, এই যে রিপোর্টটা আসছে, এই যে বেনজির সাহেবের রিপোর্টটা আসছে, হঠাৎ করে আসলো কেন? সাংবাদিকরা আগে জানে না এত সম্পত্তি উনি অর্জন করছেন, কেন আসলো হঠাৎ করে? এইটার মধ্যেও দেখা যাচ্ছে যে, শুনেন সমস্যা হচ্ছে ওইটার মধ্যেও যদি ভেজাল থাকে সেটা নিয়েও আপনি কথা বলবেন কিনা? আমি বলছি তো আজকে বলছি। এখন সমস্যা হচ্ছে কি, আপনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, এখন আপনার বিরুদ্ধে গিয়েই হোক আর যেভাবেই হোক, আমি যদি এটা প্রকাশ করি, তখন যে করে তাকে চ্যালেঞ্জ করা যায় না যে করছেন তো উনি, বরং যিনি করছেন তারও দুর্নীতি বের করার জন্য পথ খুঁজতে হবে যে উনিও করছেন কিনা। এখন আমি দুর্নীতি করছি কিনা এটা এখন মুখ্য বিষয়, কারণ আমার ধরেন শত্রু, আমি জানি যে হি ইজ মাই এনিমি, উনিও যদি বের করে আনে আপনি কিছু তো বলতে পারবেন। তাহলে এখন যে কথাটা শুরুর প্রশ্নে আপনার উত্তর পেয়েছিলাম, প্রশ্ন করেছিলাম যে বেনজির সাহেব নিয়ে আমরা কথা বলছিলাম, যে আপনি বললেন যে উনি যে গণমাধ্যমে যে কিংবা টেলিভিশনে স্টেটমেন্ট দিলেন সেখানে উনি কোথাও বলেননি যে আমি আইনগত ব্যবস্থা নেব, সেই জায়গায় উনি কোথাও বলেননি। না, এটা বললেও প্রমাণিত হয়ে যেত না যে উনি এইসব অর্জন করেন নাই, কিন্তু বললে বোঝা যেত মানসিক শক্তিটা তুলনামূলকভাবে। আপনি হাইকোর্টে যাবেন ওনাদের প্রতি যদি ভরসা না থাকে? আরে আপনি তো জানেন এই লড়াইটা কি থামবে? আমার একটা জিনিস শুনেন, আমি এই যে আজকে যে আমি দুদকে গেছি, দুদকে যাওয়ার পর বহু লোক আমারে বলছে
যে আপনি তো দুনিয়াও ছাড়তে পারেন। তো আমার হচ্ছে কি এইসবে আমার এটা সয়ে কি গেছে। কাছের মানুষ বলেছে নাকি Whatever, হুমকি ধরুন দিয়ে আমি তো বলেছে? এগুলা তো আমি সবকিছু খোলাসা করতে পারি না। বিষয়টা হচ্ছে কি যে মানে হুমকি ধামকি ফোন এসছে। আমি এইগুলা এখন যেহেতু আমার স্পেসিফিক, আমি এভিডেন্স ছাড়া এইসব কথা বলতে পারি। শুধু এইটুকু জেনে নেন, শুধু এই বেনজির সাহেব না, আরো বহু সাহেবের বিরুদ্ধে আমি কথা বলছি। আমি সালাম মুর্শিদি সাহেবের বিরুদ্ধে মামলা করছি, কথা বলছি। আমি এস আলমের মামলায় কথা বলছি। আমি সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কথা বলছি। আপনি জানেন যে মোটামুটি এমন কেউ নাই। আমি ওই যে আপনার নুসরাতের ব্যাপারে কথা বলছি। তো কথা বলতে বলতে হয়েছে কি, মানে দুইটা জিনিস মনে রাখবেন, সৎ লোকের দুই জাতের সমস্যা হয় যদি আপনি সৎ থাকেন। আমি কি সৎ দাবি করছি না। একটা হচ্ছে কি আপনি দরিদ্র থাকবেন, আরেকটা হচ্ছে কি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে। এটা একটা বড় সমস্যা। আর আমার যে সুবিধাটা কি জানেন, সুবিধাটা যেটার কারণে এটা হচ্ছে গিয়ে সম্পদ আর জীবনের ভয় আমার নাই, সম্পদের লোভটা নাই, যার কারণে হয় কি ওইগুলাতে আমার খুব একটা প্রভাব ফেলে না। জি, আমি যে জায়গাটা আপনার কাছে জানতে চাইবো যে এত বড় বড় শক্তির বিরুদ্ধে একটা ব্যক্তি সবসময় লড়াই করছে, কিন্তু সেই ব্যক্তিটি আবার আঙ্গুল তুলছে যে প্রতিষ্ঠানগুলো সবাই মিলে এই অনিয়মগুলো বন্ধ করতে পারে তারা চুপ করে বসে থাকে। তার জায়গাটা তো আপনি কি বলবেন যে একদমই মিথ্যাচার করছেন? না, আমরা তো সুমন সাহেবকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি যখন সালাম মুর্শিদির মামলায় যখন দরখাস্ত দিলেন দুর্নীতি দমন কমিশন, তখন উনি কিছুদিন অপেক্ষা করেই হাইকোর্টে চলে আসছেন। আজকের ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করছেন? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। তার মানে আপনাদের অগ্রগতি আছে? অবশ্যই আমরা অ্যাপ্রিশিয়েট করি। এই ধরনের পাবলিক স্পিরিটেড পারসন, উনি একটা ডাটা নিয়ে আসছেন, একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, একটা করাপশনের বিরুদ্ধে কথা বলছেন, সেটা ব্যারিস্টার সুমন হোক আর যাই হোক, আমরা তাকে ভীষণ অ্যাপ্রিশিয়েট করি এবং সম্মান করি। এখন কথা হলো, ওনার অ্যাপ্লিকেশনটা তো আমাদের ফর্মে যাবে, ফর্মে পড়বে, প্রতিদিনই দুদকে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে। অ্যাপ্লিকেশন পড়ার পরে একটা স্ক্রল নাম্বার পড়ে, নাম্বার অনুযায়ী আসে। আপনারা গুরুত্ব বিবেচনায় দেখেন না অ্যাপ্লিকেশনগুলো, যে কোনটা প্রায়োরিটি আমরা আগে দেব? না, আমরা গুরুত্ব বিবেচনায় সেটাই দেখি। যেমন সালাম মুর্শিদির মামলাটায় উনি অ্যাপ্লিকেশন দেওয়ার পরে হাইকোর্ট ডিভিশনে চলে এসে রিড করলেন অ্যাজ এ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তখন এটা হাইকোর্ট ডিভিশন আমাদেরকে একটা টাইম ফ্রেম করে দিল যে তুমি এটার বিরুদ্ধে কী করেছো আমাকে জানাও। তো অবভিয়াসলি সেটা প্রেফারেন্স চলে আসে উচ্চতর আদালতের নির্দেশ। উচ্চতর আদালত বলে কথা না, আদালতের নির্দেশ। আদালতের যদি নির্দেশ থাকে সেটা আমাকে ওই টাইম ফ্রেমের মধ্যে আমাকে করতে হবে, এবং আদালত আমাকে টাইম টু টাইম সবসময় আমার কাছে আপডেট চাইছে, আপনি কি করছেন আমাকে দেখান, কি হয়েছে না হয়েছে, আপনি কি এভিডেন্স কালেক্ট করছেন। আমরা সেই কপিগুলো সুমন সাহেবকে দিয়েছে, মিস্টার মুর্শিদি ওনার যে লয়ার ছিলেন তাদেরকে দিয়েছে, রাজুকের মানে তারাই দিয়েছে। এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াটা যদি কোনো আদালতের আদেশ আসে, অবভিয়াসলি সেটা গুরুত্ব আকারে আদালতের নির্দেশ মান্য করে সেটা করা হয়। আর যদি আদালতের কোনো নির্দেশ না থাকে, দুদক তার প্রসিডিউর অনুযায়ী অ্যাকর্ডিং টু সিরিয়ালি সেটা মেনটেন করে, এবং সেটা খুব স্ট্রিক্টলি মেনটেন করে। আপনি যদি এখনও হয়তো দেখবেন 2023-এর অনেক অ্যাপ্লিকেশন এখনও পেন্ডিং, যেহেতু সিরিয়ালের পরে সবাই তো আর আদালতে আসতে পারে না, আসে না, সবার তো ওই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়তো বা নাও থাকতে পারে। আর তো সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে প্রসিডিউরালি। এখানে আপনাকে ওই বিধি দেখিয়ে, আইন দেখিয়ে আপনাকে অ্যাভয়েড করছি, আমার কাজটা অ্যাভয়েড করছি, এটা হাই প্রোফাইল, ওকে আমি ভয় পাচ্ছি, দেখি কিভাবে তাকে বাঁচানো যায়, এই ধরনের অবান্তর প্রশ্ন এগুলো দুদকের প্রশ্নই আসে নাই। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদকের মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন, দুজন প্রধানমন্ত্রী, কাজী জাফর আহমদ, বেগম খালেদা জিয়া, এখনও খালেদা জিয়ারটা এখনও পেন্ডিং অ্যাপেলেট ডিভিশনে, রাষ্ট্রপতি হয়েছেন, জেনারেল এরশাদ, প্রাক্তন প্রধান বিচারপতি হয়েছেন, প্রাক্তন স্পিকার 28 লক্ষ টাকা ফাইন দিয়েছেন। সবাই তো বিরোধী পক্ষের কথা না না, পক্ষ এখানে ম্যাম আপনি বারবার ভুল করছেন। না, আপনাকে শুধরানো যাবে না, কারণ আপনার মাথার মধ্যে আছে যে এনাকে আমাকে আটকাতে হবে। শুনেন, পক্ষ বিপক্ষ সবসময় থাকে, পজিশন অপোজিশন। বললাম আপনি যে এক্সাম্পলগুলো দিলেন তারা সবাই বিরোধী পক্ষ। না 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 না, অবশ্যই না। না, আর্মি চিফ অফ স্টাফ জেনারেল হারুন, ওনার ডেস্টিনি মামলায় কনভিকশন হয়েছে, প্রাক্তন, উনি তো কোনো পক্ষ না, ওনাকে তো কোনো পক্ষ না, এভিডেন্স থেকে আসছে। পক্ষ না বুঝলাম, কিন্তু কার সুনজরে থাকে এটা একটা মাইন্ডসেট। না, নেভার সুনজর বলতে দুদকে কিছু নাই। দুদক দেখবে সোজা কথা তার দুর্নীতি আছে কিনা, দুর্নীতি যদি থাকে, দুর্নীতির কোনো কিন্তু সংজ্ঞা আমাদের দেশের আইনে নাই। সুমন কিন্তু একটু আগে বলেছিল যে দুদক কারো সুনজর কুনজর দেখে না, সে তার আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ করে, কিন্তু সেখানে আবার তাহলে এস আলম থেকে ছিটকে পড়লেন কেন? না, আমরা তো ছিটকে পড়িনি। কে বলেছে ছিটকে পড়েছি?
অ্যাসালমের দুটো মামলা এখনো ইনকোয়ারি পেন্ডিং, একটা সিআইডি করছে, একটা দুদক করছে। কে বলছে আমরা পেন্ডিং? মানে সুমন সাহেব যে সুমোটো রুলটা পেয়েছিলেন সেটা আপিল বিভাগ খারিজ করে দিয়ে শেষে 2টা লাইনে লিখে দিয়েছেন, হাউএভার বিএফআইইউ এবং দুদক তার নিজে ইচ্ছা করলে অনুসন্ধান করতে পারবে, সেখানে লিবার্টি দিয়েছে দুদককে। সেটা একটা কারণে করে দিয়েছে যে মিস্টার সুমন সরাসরি হাইকোর্টে আসছেন, উচিত ছিল তাকে ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন দেওয়া। সেটা আইনের ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ সে কথাটাই বলেছে, কিন্তু শেষের 2 লাইনে দুদক বিএফআইকে লিবার্টি দিয়েছে। এর আগে নিউজ পত্রিকা, প্রথম আলোর পত্রিকার উপর যেটা আপনার ইনকোয়ারি আছে মানে সুমোটো রুলের উপর, সেটা তো পেন্ডিং এখনো চলছে, একটা সিআইডি করছে সম্ভবত মানি লন্ডারিং। কাজে চুপসে যাওয়া এটা আমার মনে হয় আপনার আপডেট না, কখনো না, প্রশ্নই আসে না। আপনি হয়তো মজা করতে পারেন একটা টক শোর কারণে, কিন্তু আপনি দেখেন না, আপনি দুদকের খতিয়ান দেখেন, আপনি দেখেন 2023 সনে রেট অফ কনভিকশন মোর দেন 70%, মানি লন্ডারিং এ 100% কনভিকশন। টকশোতে আমরা মজা করছি না, যিনি আবেদনটা করেছেন আজকে যিনি আবেদনটা করেছেন ওনাকে তো আমরা তো অ্যাপ্রিশিয়েট করছি, তিনি কিন্তু আবেদনটা করে এসে বলেছে যদি ব্যবস্থা দুদক না নেয় সেখানে তিনি উচ্চ আদালতে যাবেন। পরের লাইনটা হচ্ছে যে দুদক বড় বড় বিষয়, এসব বিষয় চুপসে যায়। সেখানে আমি ওনার সূত্র ধরে ধরেছি যে উনি যখন এখানে অনাস্থা প্রকাশ করেন তখন আস্থার জায়গাটা আপনারা না হয়ে অন্য কে হবে? না না, দেখুন উনি অনাস্থা তো প্রকাশ করে নাই, দেখেন চুপসে যান, এটা কি অনাস্থা? না, প্রশ্ন আসে, উনি তো সালাম মুর্শিদের কেসে অ্যাপ্লিকেশন দিয়েছেন এবং সালাম মুর্শিদের কেসে হাইকোর্ট থেকে ডিরেকশন নিয়েছেন এবং সেটা তো দুদক করেছে, ইনকোয়ারি করেছে, এফআইআর করেছে এবং সেটা হাইকোর্টের একটা রায় হয়েছে। সেই রায়ের উপর এখন অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো দিয়েছে, সেটা অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং, একটা সাবজুডিস ম্যাটার। কাজে দুদক চুপসে গেছে, এই কথা তো ওনার মুখ দিয়ে মানায় না। এই যে স্যার যে বললেন যে দুদক চুপসে গেছে মানায় না, এটা কি ধরনের দুদক আমি আপনাদেরকে বলি। দুদক ইনকোয়ারি করে সবই করে। সালাম মুর্শিদের মামলায় 300 কোটি টাকার বাড়ি, এই বাড়ি উনারা রিপোর্ট দিয়ে সব কিছু দিয়ে বললেন যে এইটা পুরাটাই জাল জালিয়াতি। আপনার রাজুকও বলল, গণপূর্তও বলল, 2 জন রাজুকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা করা হলো, দুদক সবই করলো। কিন্তু যিনি এই বাড়িতে আছেন সালাম মুর্শিদি সাহেব, তাকে ছাড়া মানে যিনি এই ফ্রুটস খাচ্ছেন উনাকে ছাড়া আর সবাইরে আসামি করা হয়েছে। এই হচ্ছে গিয়ে দুদক। না, এই সুমন সাহেব একটা কথা বলি শোনেন, আমরা লাস্ট যে কমপ্লেন্সটা দিই সালাম মুর্শিদের ইয়েতে, হ্যাঁ জাজ সাহেব আমাদেরকে চেয়েছিল যে বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেন, এটাকে বলা হলো জিনিওলজি, আমরা সেটা দিয়েছি, একদম একটা গ্রাফ করে দিয়েছি এবং বিস্তারিত অনুসন্ধান রিপোর্টে কেন সালাম মুর্শিদিকে আসামি করা হয়নি তার একটা ব্যাখ্যা দেওয়া আছে। কারণ সে বেনিফিশিয়ারি হিসেবে কতটুকু আসতে পারে বা আসবে কি না আদৌ, সেই জিনিসটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। দ্যাট ডাজ নট মিন হি হ্যাজ বিন আউটস্টেড। ওকে, কাজেই আপনাকে তো ধৈর্য ধরতে হবে। ফর দ্য টাইম হতে পারে মেবি আরো নতুন তথ্যপত্র আসতে পারে, যদিও এটা সাবজুডিস ম্যাটার। আমার কথাটা বলা ঠিক হয়নি কারণ ম্যাটারটা সাবজুডিস এখন। আমাকেও আলোচনা শেষ করে আনতে হবে। আমাদের এই আলোচনায় কোনো একটা ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি না, আমরা ব্যক্তির দুর্নীতিটাকে নিয়ে আলোচনা করছি এবং সেই দুর্নীতিটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার জন্য আর এক ব্যক্তি আপনাদের কাছে আবেদন করেছেন এবং আপনাদের কাছে বলতে চান যে আপনাদের গতি বাড়ান, ধাক্কা মেরে আপনাদেরকে না চালানো বন্ধ করে নিজেরাই চলেন, সেই জায়গাগুলো এটা থাকবে, জনপ্রতিনিধির মুখে এই জনগণের ভাষাটা থাকবে, এটা মেনে নিতেই হবে আপনাকে। ওনার একটা পোরশন আমি খুব অ্যাপ্রিশিয়েট করি, যেটা বললো গতি বাড়ান। হ্যাঁ, গতি বাড়ান, ফাইন, এটা খুবই অ্যাপ্রিশিয়েটেবল। আমি বলেছি আপনি একজন দুদকের সৎ কর্মকর্তা, কিন্তু আপনার সাওরার মুন্ডিকে কারা আছে? আমি লয়ার, আমি কর্মকর্তা না, লয়ার মুখ্য আইনজীবী, কিন্তু আরো ডিফিকাল্ট পজিশন না। আর এই সুমন, আমি আইনজীবী যদি স্যার অসৎ হয় তাইলে কিন্তু আর কোনো কিছুই থাকে না। সুমন সাহেব একটা কথা বলি, এই যে কথাটা বললেন আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করলাম যে গতি বাড়ান। এই গতি যদি বাড়াতে হয় তাহলে সুমন সাহেব আপনি এটাও একটু অ্যাসেসমেন্ট করেন দুদকের কি ধরনের লজিস্টিক সাপোর্ট আছে, তার লোকবল কি ধরনের আছে, তার হাতে কয়টা একটা ইনভেস্টিগেটিং অফিসারের হাতে যদি 50টা ইনভেস্টিগেশন থাকে, একটা ইনকোয়ারি অফিসারের হাতে যদি 50টা 40টা ইনকোয়ারি পেন্ডিং থাকে, তার মাইন্ড সেট আপ, মাইন্ড অ্যাপ্লিকেশন, প্রপার অ্যাপ্লিকেশন অফ মাইন্ডের একটা ব্যাপার থাকে। কিন্তু কাজেই আপনি তো আমার কাছে যে ভালো কাজটা চাচ্ছেন সেই ভালো কাজটার জন্য তো আমাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। স্যার এটার জন্য আমি সংসদে, মহান জাতীয় সংসদে এই বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করব, যদি সুযোগ পাই অবশ্যই বলবো যে এই লজিস্টিক সাপোর্টটা যেন। হ্যাঁ, এই কথাটা তো আমি বলার পর সুমন সাহেব আপনি বললেন, আমি তো আপনার কাছে এটা প্রথমে আশা করছি। স্যার আমি তো ইন্টারনাল আপনাদের কি কি না জানেন আপনি কম জানেন না, কোন অংশ কম জানেন, ইন্টারনাল বিষয়টা না খুব ভালো জানেন বিষয়টা শুনেন।
দুদক ট্রান্সপারেন্ট, দুদকের ইন্টারনাল এক্সটার্নাল বলে কিছু নাই। আপনাদের দুদকের আপনি বাৎসরিক রিপোর্ট পড়েন, যেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে দাখিল করা হয়, সেই রাষ্ট্রপতির কাছে এটা অ্যাভেইলেবল রিপোর্ট, আপনি সেই রিপোর্টটা অ্যাসেস করেন। যে রিপোর্টটা আপনারা দেন ওটা কি গণজরিপের কোনো ব্যবস্থা থাকে? গণজরিপের ব্যবস্থা থাকে নিজেরা করেন? সব না 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 না, আমি সব ডাটা দিচ্ছি তো ওখানে। আমি কি করেছি গত এক বছর। এটা তো প্রত্যেকটা সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ধারাবাহিকতা, সবাই বের করে তার বাৎসরিক এটা সেটা। দুদকের আইনে সেটা ভিন্ন। দুদক এটা রাষ্ট্রপতিকে দিবে, দুদকের কমিশন চেয়ারম্যান, 2 কমিশনের মিলে রাষ্ট্রপতিকে দিবে, রাষ্ট্রপতি এটা পেরুজ করবে, রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করে এটা সংসদে প্লেস করবে, সংসদে এটা ডিবেট হবে, সংসদ রাষ্ট্রপতিকে পরে বলতে পারে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়ে। আপনি যে বললেন যে আপনাদের গতি কমার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আপনাদের লজিস্টিক সাপোর্ট, সেটা কি ওই যে বাৎসরিক যে বের করেন ওখানে অনেকগুলো সাজেশন থাকে, অনেকগুলো আমাদের থাকে তো সেটা নিয়ে কেউ কথা বলেনি? না, আপনারা বলেন না তো, কারণ আপনারা অলওয়েজ মানে ওয়ান সাইডেড টক শোটা। আপনি কি নিজে বলেছেন? হ্যাঁ, অনেকবার বলেছি আমি। আমাদের লজিস্টিক সাপোর্ট, আমাদের কাজ না ম্যাম, আমাদের কাজ হচ্ছে আপনাদেরটা শোনানো। না না ম্যাম, আমি বলি আপনাকে আমাদের লজিস্টিক সাপোর্ট এটা আমরা বলতে বলতে হয়রান হয়ে গেছি। তাহলে হাত পা ছেড়ে দিবেন? না, আমরা এখনো আশায় আছি। আমরা এখন ইভেন কি আমরা এটাও বলেছি মানি লন্ডারিং অ্যাকসেপ্ট হুন্ডি ছাড়া পুরো জুরিসডিকশনটা দুদকের হাতে দেওয়া হোক ফর দ্য পারপাস অফ প্রপার ইনভেস্টিগেশন। মানি লন্ডারিং ভাই শোনেন না, এটা তো একটা ডেমোক্রেটিক সিস্টেম, এখানে রাতারাতি কিছু পাবেন না, আপনাকে তো ধৈর্য ধরতে হবে। এবং দুদক সেটা ক্যাবিনেট ডিভিশনের অ্যাপ্রুভাল নিয়ে সেটা পাঠিয়েছে এবং দ্যাট ইজ আন্ডার কনসিডারেশন। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে মানি লন্ডারিং মামলা, মানি লন্ডারিং আইনটা অ্যামেন্ডেড হবে এবং সেখানে দুদকের ক্ষমতা বাড়বে। কারণ আমরা ক্ষমতাটা, দুদকের ক্ষমতা আছে দুর্নীতি আর ঘুষ, কিন্তু হাইকোর্ট ডিভিশনের 3-4টা জাজমেন্টে আমাদেরকে ক্ষমতা এনলার্জ করে দিয়েছে বাই ভার্চু অফ দ্য জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, এবং সেই জাজমেন্টগুলোর আলোকে আমরা প্রস্তাব পাঠিয়েছি, দ্যাট ইজ আন্ডার কনসিডারেশন। তো এখন তো দুদকের তো আপনি কাজ করার সুযোগ দিতে হবে। আপনি তো রাতারাতি আজকেই একটা স্টেপ নিলেন বা আজকে একটা সুমন সাহেব অ্যাপ্লিকেশন দিলেন, ডে আফটার টুমোরো আপনি হাইকোর্ট ডিভিশনে চলে গেলেন, আমাকে তো সময় দিতে হবে। হ্যাঁ, আপনি হাইকোর্ট অবশ্যই যাবেন, হোয়াই নট। আপনি যদি আনইউজুয়াল ডিলে হয়, সুমন সাহেব অবশ্যই যাবে, সালাম মুর্শিদের মামলায় গিয়েছে তো, এবং সেটা আমরা ডাইরেকশন কমপ্লাই করেছি। তবে এই বিষয়টাতে স্যারের সাথে আমি একমত। স্যারের যে এই যে লজিস্টিক যেটা বললেন, এটাতে আমি সম্পূর্ণ একমত যে আপনি লজিস্টিক সাপোর্ট যদি ঠিক মতো না দেন। এখানে আরেকটা দুঃখজনক ঘটনা কি জানেন, দুদকের উপর তো স্যার আপনাদের উপর এক্সপেকটেশনটা বেশি। কি কারণে? কারণ আপনি তো স্যার সাব রেজিস্ট্রি অফিস না, কারণ আপনি সারা দেশের দুর্নীতির বিষয়, যেটা আমাদের এখন ক্যান্সার হিসাবে বিবেচিত, আপনি কেমোথেরাপি দিচ্ছেন। আমরা তো আর অন্য কোনো হসপিটালে গিয়ে কেমো পাই না, কেমোটা তো আপনি ছাড়া কেউ দিতে পারতেছে না। আর আরও একটা দুঃখজনক ঘটনা শুনেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা হচ্ছে কি আপনার মনিটারি টাইপের যেগুলা করাপশন, এগুলা ধরার জন্য। আপনি জানেন দুদক যেভাবে স্বায়ত্তশাসিত, এরা কিন্তু স্বায়ত্তশাসিত না, এরা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। না না না, এই সুমন সাহেব একটু আমি আপনাকে বলি, একটু সংশোধন করছি, নিশ্চয়ই আপনি জানেন বিএফআইইউ একটা ক্রিয়েচার অফ স্ট্যাটিউট। এর আগে ছিল এটা এফআইইউ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তখন সরাসরি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ছিল, গভর্নমেন্টের আন্ডারে একটা ডিপার্টমেন্ট ছিল। কিন্তু 2015-এ আইন যখন অ্যামেন্ডমেন্ট হয়, তাকে আলাদা স্ট্যাটিউট আকারে আইনি কাঠামো দেওয়া হয়েছে। তার একটা হেড অফ বিএফআইইউ আছে, যদিও এটা কন্ট্রোল করে গভর্নর। না, আমি বলি গভর্নর দেখভাল করে, কিন্তু গভর্নর বিএফআইইউর কোনো কাজে ইন্টারফেয়ার করে না। আরেকটা কথা বলি সুমন সাহেব, ওই বিএফআইইউর কি কাজ করে? বিএফআইইউর কাজ হলো আর্থিক অপরাধের বিষয়ে গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে। বিএফআইইউ কিন্তু তদন্ত করে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএফআইইউর জুরিসডিকশনটা অত্যন্ত লিমিটেড। আর্থিক অপরাধ বিষয়ে যে অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ প্রপার্টি, এগুলির আর্থিক গোয়েন্দা নজরদারি হিসেবে কাজ করে এবং সে ডাটা কালেকশন করে। সে ডাটা কালেকশন করে সে যদি বুঝে এটা অনুসন্ধান হওয়া উচিত, তখন সে ইয়েকে পাঠাতে পারে, দুর্নীতি দমন কমিশনকে পাঠাতে পারে, সিআইডিতে পাঠাতে পারে। এবং আপনাকে আমি বলছি, হয়তো আপনি পুরোটা দুদক সম্পর্কে যেভাবে জানেন, বিএফআইইউ সম্পর্কে ওভাবে জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, বিএফআইইউ অত্যন্ত ইন্টেলিজেন্স একটা ইউনিট হিসেবে কাজ করে। কিন্তু শুধু আমাকে একটা জিনিস বলেন স্যার, আপনারা যেভাবে যে কোনো লোকের বিরুদ্ধে ইনকোয়ারি করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেই তো সব অভিযোগ থাকে, মানে আর্থিক খাতে। অথচ আপনি এমন একটা সংস্থারে আপনি তদন্ত করতে দিলেন, এই ক্ষমতা দিলেন, কিন্তু আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ধরিয়ে দিলেন যে উনি ছাড়া, কারণ হচ্ছে কি তার হচ্ছে কি রিপোর্টিং বস হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি আপনাকে বলি, গভর্নর বিএফআইইউর কাছে ইন্টারফেয়ার করতে পারে না। বিএফআইইউ একদম টোটাল ইন্ডিপেন্ডেন্ট। আর শুনেন, ফরমার একজন, আমি নাম বলছি না, ডেপুটি গভর্নর, তার তো ইনকোয়ারি পেন্ডিং। তারপরে একজন জিএম, তার তো ইনকোয়ারি পেন্ডিং। হ্যাঁ, তার কাছেই আপনি এটা বাংলাদেশ ব্যাংক এটা করে, এটা আপনি বলতে পারবেন নেভার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা ইভেন নট অনলি দ্যাট বিএফআইয়ের যিনি এক্স চিফ ছিলেন, যে এখন যে বিশ্বাসের আগে যিনি ছিলেন, ওনার বিরুদ্ধেও তো অনেক এলিগেশন আসছে, দ্যাট ইজ আন্ডার স্ক্রুটনি। কাজেই এখানে কেউ মানে কাউকেই আপনার ছাড় দেওয়া যাচ্ছে না, ছাড় দেওয়া হবে না আনলেস এন্ড আনটিল আমি যদি ক্রেডিবল এভিডেন্স না পাই। কাজেই আপনি এটা ভাববেন না বিএফআইয়ের হেড হলেই আপনি আলাদা গভর্নর সেটে ইন্টারফেয়ার করছে। গভর্নর তো ইন্টারফেয়ার করে, আর বর্তমান গভর্নর তো টোটাল এক্সেপশনাল। উনি তো না ম্যাম একটা সেকেন্ড, উনি যে স্টেপটা নিয়েছে মার্জার অফ ব্যাংকিং, ইটস এ রিভলিউশন অফ দি ব্যাংকিং। অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নীতিমালা ছাড়া মার্জার করছে, পরে নীতিমালা প্রকাশ করলো। বাট আমি ব্যক্তিগতভাবে একজন লয়ার হিসেবে আমি গভর্নরকে অ্যাপ্রিসিয়েট করি, উনি যে এত বড় একটা মানে স্টেপ নিলেন মার্জার অফ ব্যাংকিং। যদি উনি স্টেপ না নিত তাতে দেখতেন যে আজকে আরও 4-5টা ব্যাংক হয়ে যেত। উনি তো একটা মানে চ্যালেঞ্জ দিয়েছেন আর্থিক খাতকে, এবং সেটা চ্যালেঞ্জটা উনি গ্রহণ করছেন, উনি স্টেপ নিচ্ছে। হয়তো হতে পারে ওনার নীতিমালায় ভুল, হয়তো ওনার ডিসিশনে ভুল হতে পারে, বাট একটা লোককে তো কাজ করার সুযোগ দেওয়া উচিত। আমরা দেখি না এটা কী হয়। মার্জার অফ ব্যাংকিং তো ইউএসএতে হয়েছে, ইউকেতে হয়েছে, কানাডাতে হয়েছে। আমাদের দেশে এটা থার্ড ওয়ার্ল্ডের একটা দেশ হিসেবে একজন গভর্নর সেন্ট্রাল ব্যাংকের যে স্টেপটা নিয়েছে মার্জার অফ ব্যাংকিং, আমি তো এটা মনে করি অত্যন্ত পজিটিভ এই বর্তমান আর্থিক খাতের ক্ষেত্রে। এই পজিটিভ স্টেপ তো অন্য কোনো গভর্নর তো এখানে নেয়নি। এখানে আরেকটা জিনিস স্যার, আপনি যখন মার্জার করেন এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের মিলন ঘটাচ্ছেন আপনি, তো বিদেশে যে মার্জার হয় স্যার, এগুলা কিন্তু ওই একটা ব্যাংক একেবারে টাকা পয়সা সব এই ব্যাংকের ডাইরেক্টররা সব নিয়ে গেছে, পরে খোলসটা রয়ে গেছে, এই খোলসটারে অন্য আরেকজনের বাসায় দিয়ে দেওয়া হয়। এটা বিদেশে হয় না। আমাদের দেশে যেটা হয়েছে যে মার্জারগুলো হয়েছে এগুলো হচ্ছে খোলসের সাথে আরেকটা ব্যাংক বলছে যে আমি এই খোলসটা নিলাম আর টাকা তো নাই। এই ডিসিশনটা যে কনক্লুশনটা আপনি দিলেন, এটার জন্য আপনাকে আগামী 2025 পর্যন্ত ওয়েট করতে হবে, এবং 2024 পর্যন্ত তাদেরকে গভর্নর এখানে সময় দিয়েছে সেন্ট্রাল ব্যাংক। কাজে আপনাকে ওয়েট করতে হবে। এবং ইউকেতে যেভাবে মার্জার হচ্ছে, ইউএসএতে যেভাবে মার্জার হয়, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ফিনান্সিয়াল সিস্টেম এক না। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। না, উনি যে ডিসিশন নিছে স্যার, পলিসি ডিসিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এইখানে আমার কোনো প্রশ্ন না, এটা তো আপনার অ্যাপ্রিশিয়েট করা উচিত। আমি যে আগের গভর্নর চুপ মেরে থাকতো, ফর দ্য সেক অফ ইকোনমি উনি যে কোনো কিছু করতে পারেন, করবেন, কিন্তু আমাদের বাস্তবতা হচ্ছে কি ফর দ্য সেক অফ ইকোনমি উনি কাদের সাথে কাদের মার্জ করছেন এটা আপনাকে বুঝতে হবে। এইটা একটু মূল্যায়নের জন্য আপনি কিছুদিন সময় নেন, আপনি সামনের কাজগুলোও দেখেন, তারপর অবশ্যই মূল্যায়ন করবেন। শুনুন, আপনি একটা কাজ করতে গেলে, সুমন সাহেব, আমি একটা কাজ করতে গেলে, ম্যাম একটা কাজ করতে গেলে একটু ভুল হবেই, একটু ভুল হবেই। ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ তো ফেরেশতা না। তো একটা পলিসি যখন ভুলের মাত্রাটা কি ছোট বড় না, এটা তো আপনার মানুষ তো ফেরেশতা না, কিন্তু আমাদের যে দেশে ভুলগুলো হচ্ছে সেটা তো মাত্রা ছাড়া ভুল। এই যে মার্জার অফ ব্যাংকিং এর এটা রেজাল্ট পাওয়ার জন্য তো আপনাকে ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট 24 সালটা হয়ে 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ওয়েট করতে হবেন কি আউটপুটটা আসে। কারণ আপনাকে তো ওয়েট বছরের অপেক্ষা। যে কোনো একটা ইন্ট্রোডাকশন হলে আমাদের দেশে সমালোচনা হয়, সমালোচনা ভালো, আমরা সমালোচনা অনেক কিছু শিখি, কিন্তু কথা হলো একটা লোকের কাজ করতে দেন। আপনি কাজ করতে দিবেন না, প্রথম থেকে ডিসকারেজ করবেন, এটা তো হওয়া উচিত। আচ্ছা, আপনি অন্যের কাজ করতে দেন বলছেন, যে অন্যকে কাজ করতে দেন, দেখেন না 25 সাল নাগাদ কি হয়ে যায় মার্জার অফ ব্যাংকিং, ঠিক আছে, কিন্তু না, আমি আশাবাদী। আপনি আশাবাদী লোক, কিন্তু আপনি তো দুরাশার মধ্যে আছেন, আপনার নিজের তো লজিস্টিক সাপোর্ট না 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 না, হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। আমার যে লজিস্টিক সাপোর্টটা আছে, ওই লজিস্টিক সাপোর্ট দিয়ে যদি আমার রেট অফ কনভিকশন বছরে 70% হয়, আপনি তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আপনি আমাকে প্রাইজ দেওয়া উচিত। ওই লজিস্টিক সাপোর্ট নিয়ে আমার যেই লজিস্টিক সাপোর্ট আমার দরকার সেটা নাই, তার 50% আছে, এবং তার 50% লজিস্টিক সাপোর্ট নিয়ে বছরে আমার রেট অফ কনভিকশন মোর দেন 70%। তো সেখানে তো আপনি আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। না, আমরা তো দিব, জনগণ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। এক্স্যাক্টলি, জনগণকে আদৌ দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে কিনা সেটা আপনি। উনি তো জনগণের আওয়াজ। না, উনি তো আমাকে ভালোই বললো, খারাপ তো বলেন না। উনি শুধু একটাই বলেছে, উনি একটা জায়গায় ভালো বলেছে, ধাক্কা দিতে হয়। এই কথাটা আমার একটু আপত্তি আছে, এটাই তো বড়, ধাক্কা দিতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে কি যে ওনাদের যে রেট 70% যেটা বলছেন, এটা 70% হচ্ছে কি আপনি এটা কি রকম আমি আপনারে বলি, ব্যাংকে টাকা জমায় না, ওই যে মাটির ব্যাংকে টাকা জমায়, দেখেন এটার মধ্যে শুধু ওই পয়সা আধুলি পাওয়া যায়। তো অনেকগুলো আধুলি এক জায়গায় করলে 10 টাকা হয় না, আর আপনি নোট পাবেন কম। মানে শিকি জমাইছেন, শিকি 70% হচ্ছে শিকি আর আধুলি না নোট। উনি যেগুলা 70% বলতেছে এগুলা আধুলি, শুনেন, আর খুচরা, আর যেগুলা 20 টাকা 50 100 টাকা আর 500 টাকার নোট তো খুঁজেই পাবেন না। আচ্ছা শুনেন সুমন সাহেব, 2019-20-21 দুদক রিকভারি করে 20,000 কোটি টাকা গভর্নমেন্ট ফান্ডে দিয়েছে। 19-20-21 3টা বছরে, মানে দুটো আর্থিক বছরে
মোর দেন 20,000 crore টাকা আপনার গভর্নমেন্ট লজিস্টিক ফান্ডে সাপোর্ট গিয়েছে। যদি শতভাগ থাকতো আপনি কত দিতে পারতেন? আমি 100% কনভিকশন দিতে পারতাম, রেট অফ কনভিকশন। আমরা চেষ্টা করতাম, কনভিকশনটা তো আর দুদক দেয় না, কনভিকশন দিয়ে আদালত বিচার করে আইন কানুনের ভিত্তিতে। বাট আমার এক্সপেকটেশন থাকতো রেট অফ কনভিকশন 100% এবং এখনো আছে। স্যার আমার একটাই অনুরোধ স্যার, মাটির ব্যাংকের মধ্যে যেন অন্তত 2-3টা 500 টাকার নোট পাবেন, পাওয়া যায়। 500 টাকা না 1000 টাকার নোট পাবেন। আচ্ছা স্যার, তার ঠিক মানে আছে। 1000 টাকার নোট পাবেন। মানে নোট মাটির ব্যাংকে উনি আধুলি সিকি জমাতে মানা করলেন, 500 টাকা 1000 নোট জমাতে বললেন। সেই নোটটা কি যেটা আজকে আবেদন করলেন সেটা নোট হবে? হ্যাঁ, ওনার আবেদন অত্যন্ত সম্মানজনকভাবে আমরা গ্রহণ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাও খুশি হব স্যার যদি অন্তত না, অবশ্যই। মানে উনি আপনাদের আবার চোখ খুললেন। না না, অবশ্যই আমরা তো ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি তো সুপ্রিম কোর্টে যে কয়েকজন লয়ার আছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন, মানে দুর্নীতিটা আদালতের সামনে নিয়ে আসেন, তার মধ্যে তো আমি মনে করি উনি এক্সেপশনাল। তার মানে আপনার জিনিসটা ওনার জিনিসটা আপনারা সবসময় আমল নেন। যেকোনো আর উনি দুটার মধ্যে আবার পার্থক্য আছে তো। রামশ্যাম যদুমধু আবেদন দেওয়া আর ওনার আবেদন জমা দেওয়া। না না শোনেন, আমি আন্ডারমাইন করিনি। ওই যে আপনারা মাটির ব্যাংকে যে সিকি জমান নোটের বদলে ওই আন্ডারমাইনটা আপনারাই শিখিয়ে দিয়েছেন। সবাইকে আমরা সমানভাবে দেখি। তবে সুমন সাহেব একজন সাংসদ, মহান সংসদের একজন মাননীয় সাংসদ, অবশ্যই ওনার কথার তো একটা ভ্যালু থাকবে। সেটাই আমি বলছি অবশ্যই যে আমি সোমা কি বললাম সেটার ভ্যালু চেয়ে ব্যারিস্টার সুমন কি বললো সেটার গুরুত্ব কিন্তু অনেক। না, আপনি সুমন অনেক ভ্যালু আছে, আমার অবশ্যই অনেক ভ্যালু আছে, আমরা মনে করি। না, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা যেটা নিয়ে শেষ করেছিলাম উনি পুরোটাই বললেন এবং বললেন লজিস্টিক সাপোর্টের ভীষণ দরকার, আসার কথা। আপনার আবেদন ওনারা আমলে নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করলেন। এবং উনি আর একটা পাল্টা বলেছেন সংসদে, আপনি বলেছেন সংসদে নিশ্চয়ই আপনি এই আওয়াজও তুলবেন। এবং আপনি আজকে দুদকের পথে হেঁটেছেন অনিয়মের বিরুদ্ধে, অবৈধ সম্পদ ব্যানার্জি সাহেবের যেটা হয়েছে সেটা যেন খতিয়ে দেখে দুদক। এবং উনি আপনার কাছে বলল সংসদে আপনি একটু আওয়াজ তোলেন দুদককে আরও সক্ষম গতিশীল বানানোর জন্য। নিশ্চয়ই এই যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হলো। কিন্তু সেই জায়গাটা বলছি কি একদম শেষে এসে যে আমরা কথা শুরু করেছিলাম ব্যানার্জি সাহেবের এই সম্পদের বিষয়গুলো নিয়ে, কিন্তু যেখানে উনি কিন্তু স্টেটমেন্টে বারবারই বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত, সেই জায়গা নিয়ে আপনি কিছু বলবেন? এটা কি দুটো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ক্ল্যাশের মধ্যে আপনি পড়ে? আমি আপনারা বলি, ওনার হচ্ছে গিয়ে যে রিপোর্টে দেখলাম গোপালগঞ্জের এক জায়গায় 600 বিঘা 800 বিঘা কৃষি জমি বলছে পারিবারিক সূত্রে 1400 বিঘা। তা আমার মনে হয়েছে বৈধ অবৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কেন বলেছে? তো কারণ হচ্ছে কি উনি যে সময় পাইছেন, এই যে সময় পাইছেন এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন উনি 1400 বিঘা, আর আমার যেখানে এত বড় ডিগ্রি অর্জন করে ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই, তো 1400 বিঘা তো খালি ওই জায়গায়। আর উনি আবার আরেকটা কাজ করছেন দেখেন, কিন্তু পুরোটাই বলছেন লোন নেওয়া। আরে এগুলো শুনুন, কুয়াকাটা, তারপর সেন্ট মার্টিন, কক্সবাজার, মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মতো একজন লোক আছেন, উনি আবার ওই যে গ্রামেই যান একটা করে বিয়ে করেন, বউ রেখে আসেন। আবার ওই যে সৌদির বিষয়েও আবার এরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা করে কি যে দেশেই যায় এই দেশে একটা বিয়ে করে, টাকা তো ওদের অনেক। তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন মাশাল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন। তো প্রশ্ন হচ্ছে কি যে পরিমাণ সম্পদ উনি বৈধ অবৈধ তো ইনকোয়ারি হবে, বিচার যদি হয় হবে, কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন এইটা কোনোভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না, দেশের জন্য শুভনীয়। যত বড় পদেই থাকুক না কেন তার কি আর্থিক সঙ্গতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো? 34 বছর চাকরিতে ওনার পাওয়ার কথা 1,74,00,000, মানে 2.25 কোটি টাকার মতো, বললাম 2 কোটি। হ্যাঁ, কিন্তু ওনার যে মেয়ের জন্য যে রেস্ট নেওয়ার জন্য যে অভিযোগ আসছে যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, এটার দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে সম্পদের উৎস, অর্থের উৎস এটাই খতিয়ে দেখবেন। আমরা চেয়ে আসি, হেঁটে হেঁটে যাচ্ছি, ঘেমে ঘেমে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। কিন্তু ওই যে আশা নিয়ে ওনাদের কাছে গেলেন, আপনি যে বললেন যার কাছে আশা নিয়ে যার দুয়ারে করা নিলাম যে লোকটি ক্যান্সারের রোগ নির্মূল করবে, সেটাই যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমার দরজাতে খুলবে কি না? একটা বিষয় আছে, আপনি মানুষ যখন সংগঠিত হয়, ধরেন এককভাবে দুদক, এককভাবে আমি, এককভাবে আপনি, আলাদা আলাদা আমরা হয়তো সবাই কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু আমরা তিনজন যখন এক জায়গায় হব, একজন আরেকজনের সাথে থাকব, শুনেন সমাজ তো নষ্ট হয় হচ্ছে গিয়ে
খারাপ মানুষের জন্য না, নষ্ট হচ্ছে কি ভালো মানুষ যখন নীরব হয়ে যায়। তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয়, কথা বলে, আমরা যদি একজন আরেকজনের সাথে অল্প অল্প করি, আমি তো হেঁটে গেছি এই জায়গা পর্যন্ত, দুদক তো আমাকে রিসিভ করেছেন, আমার এটা গ্রহণ করেছেন, আশা করি এই হাঁটাটুকু, এই ঘামটুকু, ঘাম কখনো প্রতারণা করে না। আমি যে ঘামটুকু ফেলছি, দুদক যে ঘামটুকু ফেলবে, এই ইনকোয়ারি করুক বা যাই করুক না কেন, এই ঘাম আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন বা যে কষ্ট করতেছেন, দেখবেন একদিন এই ধরনের মানুষগুলা একত্রিত হবে এবং ইতিহাস বলে যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই, ভালো থাকতে চাই, তারা নাইলে কিন্তু এই পৃথিবীর টিকে থাকার কথা না। সুমন, আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন। আপনি মানুষের জন্য কথা বলেছেন, সেটা যে কোনো ফরম্যাটে দাঁড়িয়ে আপনি বলেছেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলেছেন, সামাজিক থেকে শুরু করে রাষ্ট্রীয় অনাচার, কিন্তু আপনি কথা বলতে বলতেই আপনি সংসদে গিয়েছেন, সেখানে যেও সংসদে কথা বলছেন, কিন্তু আপনি একটা সুমন কথা বলছে, একটা সুমনের কথা হয়তো অনেকেই শুনছে, আবার এমপি হওয়ার মধ্য দিয়ে আবার সেই ভালোবাসাটা হয়তো দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেটা আলাদা পারসেপশন। কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, আপনি কথা শুরুতে মাঝখানে একটা জায়গায় বলেছিলেন যে আওয়াজ নিয়ে আপনি আজকে দুদকের দরজায় গেলেন, সেটা নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল বিরোধী পক্ষগুলো, তারা কেন হয় না, সেই জায়গাটাকে একটু বলে শেষ করবেন। বিএনপি, আমি স্পেসিফিকলি, তারা তো বড় দল, তারা যদি সবাই মিলে একসাথে কথা বলতো তাহলে আপনাকে একা যেতে হতো না। মানে আমি দেখেন, আমি আপনার একটা কথা না, এটা মনে হয় তারা বলছে, মনে হয় না বলেছে, না যেভাবে বলার কথা স্যার, মানে বিরোধী দল বিএনপির আমার অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে ইনভলভমেন্ট, কারণ আমি কোনগুলা কথা বলি, আপনি কিন্তু বলতে পারেন যে ব্যারিস্টার সুমন কি সব বিষয়ে কথা বলে, না, যেগুলা পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায়, এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। তো বিরোধী দল বিএনপির যে এই ইস্যুটা, যেটা ওরা কিন্তু কখনোই পাবলিক অ্যাটাচমেন্ট আছে এই ইস্যুগুলা নিয়ে কাজ করে না। এদের মাথার মধ্যে একটাই যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে। আমি তো ধরেন আওয়ামী লীগ, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ডেমোক্রেসি অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার আদর্শ বঙ্গবন্ধু আর আমার নেতা জননেত্রী শেখ হাসিনা। আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীরা বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না। বিএনপিকে কি করতেন, ঠিক হইলে তাইলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয়, শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় করে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া যায় না? আমি তো ওনার প্রধানমন্ত্রী চালাই, আমি তো ওনার প্রোডাক্ট, মানে আপনি অনুমতি নিয়ে দিতেন। আমি তো কোনোদিনই বিএনপিতে যাব না, কিন্তু অনেক সময় হয় কি, আমার যিনি মালিক বা আমার যিনি গার্ডিয়ান, তার কাছে আমার অনুমতি নিতে হবে না যে আমি ওইখানে যেতে চাই। কারণ হচ্ছে কি, একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী, এটা এমন ভাবে ধাবিত হইতেছে যে এটা হয়তো কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি ওরা নিজের স্বার্থে যদি আন্দোলন করে সব সময়, তাহলে হবে না। কারণ আচ্ছা, আমারটা দেখেন আপনি, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি 1 লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি। আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হয়েছে বিরোধী দলের নির্বাচন করতেছি, অথচ আমি তো আওয়ামী লীগ করি, আমি তো নৌকারই মানে চাইছি। তো বিষয়টা হচ্ছে কি, পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবে না। এটা আমি নিজে প্রমাণ। কারণ আমার বিরুদ্ধে এমন কোনো মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই, কিন্তু সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা আমার কাছে ছিল। এই জন্য দেখেন, যে চা বাগান 50 বছরে কোনোদিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই, 70,000 ভোটার, 50,000 ভোট, এর মধ্যে আমি 80% ভোট। আপনি তো নৌকার বাইরে না, বাইরে শুধু প্রতীকটার সাথে ছিল না। নৌকার যারা চা বাগানের যারা, তারা তো কোনোদিনই বহু বড় বড় প্রার্থী আসছেন, কিন্তু এদের অভ্যাসটাই নাই যে নৌকার বাইরে যাওয়ার, অন্য প্রতীকে ভোট দেওয়ার। কিন্তু আমি এই অভ্যাসটা ভেঙে নিয়ে আসছি। এই জন্যই আমি বলি, শুনেন, বিরোধিতা করতে হয় নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। আর আপনি আপনার স্বার্থ পাওয়ার জন্য যদি বিরোধিতা করেন, এটাতে আপনি অন্য কারো সাপোর্ট পাবেন না, যেটা হয়েছে বিএনপির। এই জন্য আমি বলছি যে, তার মানে বিএনপির সাথে তাদের, আপনি যেটা বলছেন যে জনসম্পৃক্ততা নেই, একেবারেই নাই। আর আরেকটা বিষয় আছে গিয়ে, আরেকটা বিষয় বলি আপনাদের, আপনি ইউ মাস্ট কাম উইথ এ ক্লিন হ্যান্ড। আপনি যদি ধরেন আমি এখন ধরেন বেনজির সাহেবের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিছি, এখন যদি দুদক যদি জানতো যে আমারও প্রায় 10টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে, দুদক তো সবই জানার কথা, তাহলে আমার বিষয়ে কি দুদক কি এত পাত্তা দিবে?
আরে উনি দুদক বলবে আরে উনি নিজেই তো একটা 2 নাম্বার লোক, আবার আইসে 2 নম্বরের বিচার করতে। প্রশ্ন হচ্ছে কি বিএনপির এই যে বিএনপির নেতা যিনি তারেক রহমান, তার বিরুদ্ধে এত অভিযোগ, বেশিরভাগ বিএনপির পুরাতন যারা বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তার কারণে বিএনপির উপর তো অভিশাপ পড়ছে হচ্ছে কি তাদের বড় সিনিয়র নেতাদের, কারণ সিনিয়র নেতারা তার কারণে অপমান অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিছে তার ভুল সিদ্ধান্তগুলো। তারেক রহমানের অভিশাপে অভিশপ্ত এই দলটা এখন আপনি দেখেন নাইলে এত ভালো এরকম একটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ বিএনপিতে ছিলেন, তো তারা কি কারণে? কারণ হচ্ছে কি শুনেন, আপনার নীতির জায়গাটা যদি স্ট্রং না থাকে তাহলে আপনি আরেকজনের বলে না উই মাস্ট কাম উইথ ক্লিন। আমরা যখন এখানে বিএনপির কেউ নাই অবশ্য, আপনি যখন বলছেন নীতির জায়গাটা এখানে আমরা বিএনপির কেউ নাই এটা বলাটা হয়তো ওইভাবে ঠিক হয় না। বিএনপির নীতির জায়গাটাতে আপনি বলছেন যে এখানে নিশ্চয়তা নাই, সেখানে তাদের যে লিডারশিপ সেখানে তারাই দুর্নীতিতে একদম গলা ডুবে আছে, এটাই তো মূল কথা। আমি এটাই বুঝতে পেরেছি। এবং এই নিজে দুর্নীতি করে আপনি অন্যের দুর্নীতি নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু ওদের যে সারাক্ষণের কথা, বিএনপি যে রাজপথ থেকে যে ঘরের মাঠ কথা বলছে, সেখানে কিন্তু তাদের একটাই কথা যে তাদেরকে যদি দুর্নীতিবাজ বলা হয়, মহা দুর্নীতিতে বর্তমান সরকার আবার ডুবে গেছে। তো আমি তো বলছি না যে এই সরকারের সবাই ডুবেই না যায়, আপনাকে আঙ্গুল উঠাতে কেন হচ্ছে? আমি বলছি না যে এই সরকারের আমলে সবাই একেবারে পিশাব হয়ে গেছে, দুর্নীতি হচ্ছে না যে আমি বলছি না, দুর্নীতি হচ্ছে, কিন্তু এই সরকারের মাথা, এই সরকারের কিছু কিছু জায়গা আছে যারা বাংলাদেশকে ধারণ করে, এই কারণে এদের সাথে এদের ব্যবধানটা হয়ে গেছে, মাথায় পছন্দ ধরেনি, মাথায় পছন্দ। আচ্ছা, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। তিনি যেটা বলছেন যে তিনি যে জায়গাগুলো তৈরি করেন এবং যেভাবে কথাগুলো বলেন, সেখানে তার যদি বিষয়ের মধ্যে তার মধ্যে গলদ থাকতো তাহলে সে এভাবে কথা বলতে পারতো না, এভাবে আওয়াজ তুলতে পারতো না। অর্থাৎ তার সব আওয়াজের মধ্যে একটা সততার রংবাজি থাকে, সততা থাকলে রংবাজিটা অটোমেটিক চলে আসে। কিন্তু তিনি আবেদন করছেন প্রতিষ্ঠানগুলো যদি সৎ হয়ে যায় তাহলে একটা সবাই মিলে সত্যতার যে আওয়াজটা সেটা হবে এবং তাহলে দেশ ভালোভাবে যাবে। আমরাও সেটা চাই, আপনারাও চাচ্ছেন। আপনাদের আওয়াজ আছে, কিন্তু সেই আওয়াজটা যেন নিজের আওয়াজ, অন্যের আওয়াজে না, সেটা থাকবে। আওয়াজ আছে, সেটা থাকবে। আচ্ছা, ওনার হচ্ছে জনতার আওয়াজ, আর আপনাদের কিসের আওয়াজ? আমরা আইন বিধি, আমার স্ট্যাটিউট আমাকে যে ক্ষমতা দিয়েছে সে ক্ষমতা অনুযায়ী সে কাজ করবে। কেউ নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী হয় আর কেউ অন্যের পায়ে দাঁড়িয়ে শক্তিমান হয়। এখন আমি জানি না জনগণ, আপনারা বিচার করেন, জনপ্রতিনিধিরা জনগণের আওয়াজ হয় এবং তাদের নিজের ভিত্তি তৈরি করে তারা ক্ষমতাবান হয়। অপরপক্ষে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সেটা বলি সরকার বলি, স্বায়ত্তশাসিত বলি, আর যাই আধা সরকারি আধা বেসরকারি বলি না কেন, তারা কি নিজেরা শক্তিমান নাকি অন্যের পায়ে দাঁড়িয়ে তারা শক্তিশালী হন? সেই জায়গাটা, এই ডিবেটটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন বোধহয় সুমনকে, অর্থাৎ ব্যারিস্টার সুমন এবং আমাদের সম্মানিত যিনি জনপ্রতিনিধি সংসদের, তাকে বোধহয় একা আওয়াজ তুলতে হবে না, সবাই মিলে আওয়াজ তুলবে এবং আওয়াজ না তুললেও অটোমেটিক দেশটা সিধা হয়ে যাবে। দেশ আবার বেশি সিধা হয়ে গেলে সুমনরা আবার কি নিয়ে আওয়াজ তুলবে, সেটাও তো একটা বড় কথা। এমনিতেই আওয়াজ ছাড়াই থাকতে চাই আমরা, আওয়াজ ছাড়াই থাকতে চাই। প্রিয় দর্শক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা যে কথা নিয়ে শুরু করেছিলাম, যেটা আমরা বলেছিলাম যে দুদকের পথে যাত্রা, অর্থাৎ একজন সংসদ সদস্য তিনি তো সংসদেই কথা বলবেন। আমরা তাকে প্রশ্ন করেছিলাম কেন তিনি দুদকের পথে, তিনি বলেছিলেন ওখানে যে আইনের বিষয়টি আছে সেখানে আইনের মাধ্যমে যেতে হবে, সংসদ তো আছে কথা বলার জন্য, নিশ্চয়ই তারা কথা বলবেন। এবং যে আমরা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছিলাম, ব্যক্তি যদি কোনো অনিয়ম করে থাকেন তার বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের প্রতিবাদ, এবং তিনি এই ক্রনোলজিক্যাল দিয়ে যদি আমরা দেখি এই প্রতিবাদগুলি তিনি করে আসেন এবং তিনি ভরসা রাখছেন। ওই শেষ ভরসার জায়গাটা হচ্ছে দুদক। তিনি ব্যক্তির বিরুদ্ধে না, উনি দুর্নীতির বিরুদ্ধে, আমি শুধু ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে ওনার জায়গাটা, সেই জায়গাটাতে ওনার প্রতিবাদ, সেটাকে নিয়ে আপনারা সোচ্চার হবেন, চোখ কান খোলা রাখবেন, আমলে নেবেন এবং আপনারা ইনভেস্টিগেটিভ করবেন, যেটা আপনাদের কাজ সেটাই করবেন। সেটাই উনি চাইছেন, যেন চুপসে না যান, ভয় না পান, এবং ওই যে আমাদের লজিস্টিক সাপোর্ট নাই এজন্য যেন দীর্ঘ সময় ব্যয় না হয়। অনুষ্ঠান শেষ। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকবেন, দুজনকে ধন্যবাদ।